দুজন মারাই গেছে। হ্যাঁ, তারপর আমরা একটু নাড়াচাড়া করে দেখলাম দুইজন মারাই গেছে। মানে আপনারা ধারে গেছিলেন? হ্যাঁ। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই এবং আমার ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজ আমরা আছি, এখন আপাতত বসে আছি, দেখুন আমাদের পাশেই আছে সেই রায়মঙ্গল, যেটা ভীষণ বড় নদী। তার যে মাঝের মধ্যে যে সেই শান্ত রূপ অশান্ত হয়ে ওঠে মাঝের মধ্যে প্রাকৃতিক পরিবেশে। তো আমরা এখন আছি পারঘুমটি গ্রামে। তো এখানে এসে এই মানুষটির সাথে আমরা সাক্ষাৎ পেয়েছি, যিনি দীর্ঘ 25 বছর ধরে জঙ্গল করেছেন এবং বর্তমানে একটা ভালো কথা যে বর্তমানে উনি আর জঙ্গল করেন না, জঙ্গলটা ছেড়ে দিয়েছে। যে কারণে ছেড়েছে সেই কারণগুলো আমরা জানবো, যে উনি যে সুন্দরবনে জঙ্গলে জীবিকা নির্বাহ করে সংসার চালাতেন, কেন উনি জঙ্গলটা ছেড়েছেন, কি কারণে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। এবং কেন উনি এই 25 বছর ধরে সুন্দরবন জঙ্গলে যে জীবিকা অর্জন করেছিলেন, কিভাবে জীবিকা অর্জন করতেন, কিরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেই ঘটনাগুলো ওনার মুখ থেকে শুনবো। আসুন আগে ওনার পরিচয়টা নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে হাকিম গাজী। আচ্ছা, তো এই জঙ্গল জীবনে আমি প্রথম যখন জঙ্গলে গিয়েছি, সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে তখন আমরা দোনের কাজ করতাম বসি দিয়ে। আচ্ছা, মাছ ধরতাম বড় নদী দিয়ে। কতজন? আমরা 5 জন, এবং ছোট ছোট খাড়ির ভিতরে দোন দিয়ে মাছ ধরতাম। সেই মাছ ধরা হচ্ছে আমাদের চারা ধরতে গিয়ে, পাশে মাছের বাসা ধরতে গিয়ে আমাদের ঠাকুরদার উপরে বাঘ আক্রমণ করলো। বাঘ আক্রমণের পরে সবাই পিছন দিকে ছুট মারলো। আমারও কাকা টাকা সবাই ছিল, আমার নিজের বাবাও ছিল, সবাই ছুট মারলো। আমরা 2 ভাই ওনার সঙ্গে বাঘের সঙ্গে বিশাল ভাবে বুক পরিষ্কার করে নিয়ে, বুকের সাহস নিয়ে, লাঠি নিয়ে আমরা তার সঙ্গে লড়াই করে ঠাকুরদাকে কাড়িয়ে আমরা বাড়ি এসেছিলাম। আচ্ছা, ওই যে বললেন আপনার ঠাকুরদাকে কাড়িয়ে নিয়ে এসেছিলেন, একটু ডিটেলসে বলুন না, যে কিভাবে, কিরকম পরিস্থিতির মধ্যে ছিলেন, কিরকম ভাবে বাঘ এসে? আমরা যখন সুন্দরবনে যখন মাছ ধরছি, চারা কাটছি, পয়সা মাছের চারা, ও এসেছে জঙ্গলের ভিতর দিয়ে। ও হাঁটলে কিন্তু পা ফেলি পাওয়া যায় না। কিন্তু সেটাও অনেকক্ষণ কান খাড়া করে রাখতে হয়, খুব কান সতর্ক ভালো থাকার দরকার আছে। আমরা কিন্তু ওটা বুঝতে পারি না। আমরা ফার্স্টে ভাবিছিলাম যে এত জোরে ছুটে যখন এসে একটা শুয়ার এসছে। হ্যাঁ, জঙ্গলে। কিন্তু দেখা গেল না, ঠাকুরদার গাড়ো করে বাঘ পড়েছে। পাশের থেকে হাঁকার দিলাম, আমরা সবাই হাঁকার দিলাম। আপনারা তখন কিরকম পজিশন ছিল বা কোথায়? কাছাকাছি ছিলাম, 2-5 হাত দূরে ছিলাম। না, নিচে জঙ্গলে ছিলাম, নিচেই ছিলাম। জঙ্গলে ওখানে জল ওঠেনি? যে জল ওঠেনি তখন এরকম ভাটা। এখন যারা ভাটা সরে গিয়েছে, এখন এরকম ভাটা। কাদা ছিল? কাদা ছিল। কাদা অল্প, জঙ্গলের ভিতরে খুব কম কাদা, পায়ে লাগে আবার লাগেও না। বহুদূর ঠাকুরদার নিয়ে যখন চলে গেল, ওখান থেকে আমরা খুব লড়াই করে 2 ভাই কাড়ি করে নিলাম। তারপর এরা আবার 5-6 জন, এরা 4 জন ছিল, এরা দল বেঁধে আবার নিয়ে চলে গেল। আমাদের ওখানে গেলে আমরা ওই হাত কাট করে ওনাকে টেনে বাইরে নিয়ে এলাম, আর নৌকোয় তুলে নিয়ে আমরা দেশের বুকে ফিরে এলাম। তখন ফরেস্টারের খুব কড়াকড়ও ছিল। হ্যাঁ, সাহেবের কাছে যাওয়া হলো। সাহেব বললো, দেখো এখানে হবে না, এখান থেকে তোমরা বসিরহাটে চলে যাও। হ্যাঁ, ওখানে কাগজপত্র করো, ওখানে ফটো করো, ক্যানিংয়ে চলে যাও। বিভিন্ন অজুহাতের কথা বলতে লাগলো, কিন্তু সরকারি আইন যে যেখানে বলেছে আমাদের করতেই আছে। বাংলায় ওই রাস আমার 3 দিন নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, 3 দিন। কিন্তু বাঘে ধরা রুগী 24 ঘন্টার মধ্যে পছন্দ ধরে। উনি কি তখন মারা গেছে? হ্যাঁ, মারা গেলে জঙ্গলেই মারা গেল। কিন্তু সেই রুগী রাখতে হয়েছে পাউডার দিয়ে। একটা পাউডার আছে, গ্যাস গন্ধটা না, সেই পাউডার দিয়ে রাখতে হবে 3 দিন পরে কাগজপত্র করার পরে। যেহেতু ওনার পারিবারিক সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ ছেলে আছে, তাদের যেন সরকারি যে পয়সাটা পায়, সেই পয়সাটা পায়, এবং সেই পয়সাটা ওরা পেয়েই ছিল। আমরা কাগজপত্র সব করে দিলাম। তারপর থেকে আমি বহু বছর মাছ কাঁকড়া ধরেছি। ধরার পরে এরকম 2-3 বার এরকম আক্রমণ হয়েছে আমাদের উপরে। না, ওই যে বললেন না যে দাদুকে যখন নিয়ে যাচ্ছিল, তখন আপনারা টোটাল কতজন? আমরা টোটাল 5 জন ছিলাম। 5 জনের মধ্যে দাদুকে নিয়ে গেল আর 4 জন হয়ে গেল। 4 জন হয়ে গেলাম। 2 জন বাইরে বেরিয়ে গেল, 2 ভাই আমরা চলে গেলাম। 2 জন বাইরে বলতে কোথায় চলে গেছিল? ওরা নৌকোয় চলে গেল। আচ্ছা, ভয়তে নৌকোয় চলে গেল। ভয়ে নৌকোয় উঠেছে। আর আপনারা তখন? আমরা 2 ভাই ওই দাদুকে নেওয়ার জন্য ওই বাগের পাশ ছুটে চলে গেলাম। আচ্ছা, যখন ছুটে গেছিলেন তখন নৌকোটা আপনাদের কতটা দূরে? নৌকোটা অনেক দূরে ছিল, অন্তত 200 থেকে 250 হাত দূরে ছিল। মানে তার মানে অনেক গভীর জঙ্গলে নেই। আচ্ছা, যখন বাঘটা নিয়ে চলে যাচ্ছে, কি নিশানা দেখে গেলেন? যে নিশানা বাঘের ছাপ দেখে চলে গেল। বাঘের যে পায়ে যে ছাপ, সেই ছাপ দিকেই আমরা চলে গেলাম। আচ্ছা, গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওনাকে ওই সামনে মাথায় নিয়ে ও হাতাগাড়া দিয়ে বসে আছে। আমরা যখন হাঁকাই করতে যাচ্ছি, আমাদের ওরা আক্রমণ করার জন্য খুব ঝুলুঝুলি করছে। আপনারা তো দুজনই? আমরা 2 ভাই মাত্র। আমাদের হাতে লাঠি ছিল, সেই লাঠি নিয়ে ওর সঙ্গে লড়াই করা ছাড়া আমাদের কোনো পরিস্থিতি নেই। আমাদের তো জীবন বাঁচিতে হবে। সেটা অবশ্যই। হ্যাঁ, তারপরে আবার এরা 2 জন চলে গেল আমাদের ওখানে। গেলে 4 জন হয়ে গেলাম। 4 জনে কেড়ে করে আমরা নৌকোয় নিয়ে এসেছিলাম। আসার পরে আবার বাড়িতে নিয়ে এলাম।
ওই ফরেস্টারের সে তো বললেন। বিভিন্ন কারণে সরকারি অজুহাত তোদের একরকম হলে তোরা তো পাইয়ে পার। আর তখন পয়সাটা কম ছিল, মাত্র 55,000 টাকা দিত। আর এখন যদি কাউকে বাগে ধরে 7 লাখ টাকা দেয়। এই তো আমার ভাগ্নি জামাই জঙ্গলে পড়েছে এই 2 বছর আগে, 7 লাখ টাকা দিয়েছে। আমার ভাগ্নি ওই ফরেস্টারে চাকরি করছে। পরিবারে কেউ বাগে ধরলে তার পরিবারের ছেলে থাকুক বউ থাকুক তাকে সরকার চাকরি দিচ্ছে, চাকরি করছে তো। আচ্ছা আচ্ছা। তারপরে এই মাছ কাঁকড়া ধরে খাই আমরা। মাছ কাঁকড়া ধরতে ধরতে অনেকবার এরকম কাঁকড়া ধরতে ধরতে আমাদের সামনে বাঘ পড়েছে। হ্যাঁ, বাঘ তো সহজে চলে যায় না, মানুষ দেখলি ওদের গায়ে জল চলে আসে। ওরাও তো পেটে দুটো খাবে। আমাদের উপরে যখন হামলা করে তখন আমাদের ওই লাঠি নিয়ে ছাড়া আমাদের কোনো পথ নেই, আর কোনো কিছু থাকে না, শুধু লাঠি। আমাদের ওই লাঠি ছাড়া কোনো পথ নেই। একটা দা থাকলো হাতে কিংবা একটা লাঠি থাকলো, দাঁড়া তো কোনো কাজে লাগে না। তখন দাঁড়া তখন কোথায় ফেলে দিতে ঠিক নেই, লাঠি কেন কাটি। হ্যাঁ, ওই দা তো সামান্য জিনিস, হয়তো মোটো মাত কি আকার লম্বা, ও নিয়ে কোনো লড়াই চলে না। একটা লাঠি কাটি নেওয়ার পরই দায় ফেলে দিতে দিয়ে ওই লাঠি নিয়ে লড়াই করতে হয় ওদের সঙ্গে। ঘন্টা ওদের সঙ্গে লড়াই করতে আমাদের বাঁচতে হয়। শুধু ওই লাঠির সাহায্যে, বাঘ তো হিংস্র, লাঠির সাহায্যে ওরা মানে না। ঘন্টা ওদের সঙ্গে সেটা বুকের সাহসের দরকার, সাহসের নির্ভর। তুমি যদি ওখানে বাঘ যদি একবার টক্করতে ওঠে, তুমি যদি এই ঘরে তো তোমার কাজ হয়ে গেল, মারাই গেলে তুমি ভয় দিয়ে মারা যাবে। তখন তো বাঘে তো সব টেনে নিয়ে যাবে, কিন্তু সাহস দরকার। বুকের সাহসের উপর সব নির্ভর। তারপরে কাঁকড়া ধরা, মাছ ধরা এইসব আমরা করতাম। ওরে এখন এই বাচ্চা দিয়েছি, নৌকো ডোঙা সবই ছিল, জাল বাক্স এইরকম বড় নৌকো ছিল, সবই বিক্রি করে দিয়েছি। দিয়ে আমরা এখন এই তামিলনাড়ু স্বামীর সাথে খাটে উঠে খাই। তো এরকম ঘটনা আরো তো ঘটেছে আপনার জীবনে? হ্যাঁ, অনেক ঘটনা ঘটেছে। তো এরকম শুনেছিলাম নাকি একবার আপনাদের সামনাসামনি এরকম চলে এসেছিল? সামনাসামনি বাঘের সঙ্গে লড়াই হয়েছে, সব সামনাসামনি লড়াই হয়েছে। ওই যে রাস্তা আমি কেটে নিয়েছি তো সামনাসামনি লড়াই হয়েছে, ওর সঙ্গে লড়াই করতে হয়েছে। হ্যাঁ, না লড়াই তো ছাড়েনি। যেটা ওটা কুকুর একটা মরা খাবে, ওর ধার দিয়ে যদি কোনো মানুষ যায় সে রোডে রাগে, তাহলে কেউ যদি ওখানে ভয় পায় তাহলে তার দিকে ছুটে যাবি কুকুর। আর সে যদি কোনো রুকিয়ে দাঁড়ায় তাহলে কুকুরটা যেতে পারবে না, কুকুর ওই কিছুক্ষণ ঘেউ করবে। কিন্তু বাঘ তো সেটা করবে না, বাঘ গার দিকে রুকিয়ে আসবে, কিন্তু সেটা লাঠির বলে বুকের বলে সাহসের এতে ওটা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ও যখন ওই আক্রমণ, ধরো আপনার দাদুকে যখন নিতে এসেছিল বা ও আপনারা যখন কারাতে গেছিলেন, ও তো তখন একটা বিভৎস রূপ তো দেখা যায়। বিভৎস রূপ তো দেখায়। ওর রূপ দেখা মানে যে কোনো মানুষ দেখলি, যত সাহসী মানুষ হোক, ওদের আমাদের যেরকম দুটো চক্ষু, ওদেরও দুটো চক্ষু, কিন্তু ওপরে যে আমাদের একটা ভরি আছে, ওর ভরিগুলো তিন রকমের ভরি রয়েছে। আচ্ছা, ও ভরি কিন্তু যখন লাভ দেয় ইয়ে করে না, তখন মনে হয় ও চোখ ছটা হয়েছে। হ্যাঁ, আর চোখ বের করে আর গাল দিয়ে নাল আসে, মাসা নাল পড়ে। এত বড় হিংস্র জিনিস। আর ও দাঁত দেখলি তেমন তো ওর রূপ দেখলি, ওর যে রূপ, বিঘাটা রূপ, একটা দুটো মানুষ যেরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিভিন্ন রকম রূপ হয়ে যায় না, বাঘটা এখন বিভিন্ন রকম দৃশ্য দেখায়। ওই বাঘটা যখন শিকারে বসে, বাড়িতে বিড়াল চলে না, বিড়ালের মতো ছোট হয়ে যায়। মানে অত বড় দেহটা বিড়ালের মতো ছোট হয়ে যায়। হ্যাঁ, দেখবেন যখন বাঘে ওর পাতলা যদি কোনো শুকনো একটা কাঠ পড়লো ভেঙে যাবে, ও সঙ্গে নিজের পায়ে নিজে কামড় মারবে। কেন এটা কেন করে? হ্যাঁ, ওটা কেন করো? শব্দটা হলো জন্য, শব্দ হলে হবে না। ও এত বড় বুদ্ধিমান, এত বড় শিকারিও, শব্দ হলে হবে না। যার ফলে ওদের যেরকম বিড়াল একটা ইঁদুর যদি ধরতে যায়, তাহলে সেই ইঁদুরটাকে কোনো কিছু শব্দ হয়, সঙ্গে সঙ্গে থাপা মারে সেই কাঠটার উপরে। বিড়াল দেখবা তুমি একটা পাতার উপরে সঙ্গে থাপা মারবে, শব্দ রাখার জন্য। আচ্ছা, লেজ দিয়ে মুখে বাড়ি মারে, ও রাগ হয়। মানে বাঘ নিজের লেজ দিয়ে নিজে মুখে বাড়ি মারে। ওর এত এরকম ঘটনা আপনাদের সামনে হয়েছে বহুবার। কুমিরের সঙ্গে আর বাঘের সঙ্গে লড়াই যাচ্ছে, দুজন খিলেন দিয়েছে। একটু বলুন না কিভাবে কি হয়েছিল? আমরা জঙ্গলে ওই কাঁকড়া ধরছি, দেখি যে ওই বাঘ আর কুমির ওরা কখন যে মারামারি করেছে, কখন করেছে এটা আমরা দেখিনি। আমরা যাতে দেখি যে ওরা দুজন ওর কামড় মেরে শুয়ে আছে, ওর কামড় মেরে শুয়ে আছে, দুজন মারাই গেছে। হ্যাঁ, তারপর আমরা একটু নাড়াচাড়া করে দেখলাম দুইজন মারাই গেছে। মানে আপনারা ধারে গেছিলেন? হ্যাঁ, বাঘের সঙ্গে আমরা লড়াই করি মানে কি, অনেকক্ষণ নিজের বুকের সাহসে গায়ে চড়ও মারতে দিয়েছে। এমনও করতে জীবন বাঁচাবার জন্য। আচ্ছা, যখন যে সময় করে, তো যে সময় হয় তখন এর মধ্যে কোনো জল থাকে না, তখন উদ্দেশ্য সাহসে করায় ওরা। হ্যাঁ, নিজের জীবনটা বাঁচাবার জন্য। মানে তখন আর মাথায় থাকে না যে কোনো কাজ করে না মাথায়। হ্যাঁ, যে আমাকে বাবা থাকলো কি দাদা থাকলো সবাইকে তখন তুই তুই করা হয়, তুই এইটা কর, তুই এইটা কর। বাবা ও জ্যাঠা ও কাকা তখন ওইসব দেখা যায় না, আর ওইসব তখন ব্রেনে থাকে না। না, ওই যে বলছেন না যে বাঘ আর কুমির যখন লড়াই হয়েছিল, মানে আপনারা কি লড়াইটা দেখেছিলেন? না, লড়াইটা আমরা দেখিনি। লড়াই করে ওরা দুজনেই মারা গিয়েছে। হ্যাঁ, স্পটেই মারা গিয়ে দুজন লড়াই করতে করতে। আমরা কাঁকড়া ধরতে গিয়ে দেখলাম ওই অবস্থা। তা ওখানে আর কোনো মানে কেউ কিছু আসেনি বা? না, ও তো জঙ্গলের ভিতর হয়েছে, ওরা তো ফর্সা জানতে পারে, সাধারণ মানুষও জানতে পারে। জঙ্গলের ভেতর হয়েছে। আমরা জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরছি, একটা খাড়ি ছাড়া 200-250 হাত ভিতরে মানে গভীর জঙ্গল। কোন জায়গাটা? এটা আছে তোমার হরিংভাঙা। ও, হরিংভাঙা ফাঁড়ির ভিতরে ডান পারে। ওসব গুণ যখন হয় দৃশ্য, তখন এসব গুণ আমাদের যখন ফরেস্টার আছে, বিএসএফ আছে, তারা এসব গুণ মোটামুটি আপনারা যেটা করে, এটা একটা ব্যবসা, ওরা এর থেকেই ভালো করে, এর থেকেই ভালো করে নেয় ওরা। এবার বাঘে ধরলি সেখানে আমাদের স্পটে আবার দ্বিতীয়বার যেতে হয় ওদের নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ফরেস্টার নিয়ে যায়।
মানে ফরেস্টার ওদের থাকে। যেটা ঘটনাটা হ্যাঁ, ঘটেছে কোথায় সেখানে গিয়ে সেটা ওরা ছবি করে, কি বাঘ মেয়ে বাঘ কি পুরুষ বাঘ, হ্যাঁ বাঘটার কত বছর বয়স হতে পারে, আচ্ছা হ্যাঁ বাঘটাকে ধরা যায় কিনা খাঁচা দিয়ে, ওরা খুব চেষ্টা করে। তারপরে বাঘটাকে ধরে এখান থেকে ধরে এখানে অ্যাক্সিডেন্ট গুলো এখান থেকে নিয়ে অন্য ফাঁড়ির ভিতর ছেড়ে দিচ্ছে। ওরা তো ধরে রাখবে না, ওদের রাখার অধিকার নেই। না না না। সরকারি আইনে ওর গাড়িটা মানে যাতে পরবর্তীকালে এখানে আর অ্যাটাক না করতে পারে। ওখানে যে একটা বাঘ তা না, বাঘ প্রচুর আছে, কিন্তু ওই বাঘটা আক্রমণ করেছে, আরো যেন দ্বিতীয়বার না আক্রমণ করে ওই বাঘটা, সেই বাঘটা ধরে অন্য ফাঁড়ির ভিতরে ছেড়ে দেওয়া ওদের কাজ আছে। হয়তো দেখা যাচ্ছে দুদিন খাঁচার ভিতরে রেখে দিল, সে দুদিন যদি না খাওয়াই রাখবে ওই দুদিন হয়তো 1 কুইন্টাল মাংস দেবে ওর খাতে, পোল্ট্রির মাংস, পোল্ট্রি ছাগল গ্রামে থেকে কিনে নিয়ে খাদ্য দেবে, ওকে না খাওয়াই রাখার অধিকার নেই। টাকা তো সরকারের, ওরা তো কর্মচারী, ওদের সেগুলো করতে হয়। হ্যাঁ, আচ্ছা আমার জীবনের ইতিহাস আছে, যার ফলে এখন আমি ওই বাইরে বাড়ি পড়ে থাকি, তামিলনাড়ুতে পড়ে থাকি, কলকাতা ধান কাটতে যাই, ও হুগলিতে যাই, বর্ধমানে যাই, সব জায়গায় আমরা কাজ করে খাই, ধান কাটা কাজ এইসব করে খাই। মানে ওই ঘটনাগুলো ঘটার পর থেকে আর আমি জঙ্গলে যাইনি। আর আমার দুটো যে বাচ্চা আছে, মেয়ে দুইটা, ছোটটা পড়াশোনা করতে, বড়টা বিয়ে দিছি, আর আমাকে যেতেও দেয় না, বলে কি না তোমার যেতে হবে। যাক ভালোই, জঙ্গল যান না, জঙ্গলে গেলেই তো মানে জীবন যেন হাতে ওরা নিয়ে হাতে ওখানে নিয়ে মনে হবে যে আমরা মারাই, কিন্তু ওরা আমরা করি কেন, জীবন বাঁচাবার জন্য, বাচ্চা কাচ্চা বাঁচাবার জন্য, বাবা মাকে খাদ্য দেওয়ার জন্য, প্রত্যেকের খাদ্য দেওয়ার জন্য, জীবন করার জন্য আমরা জঙ্গলে গিয়ে মাছ মানে শহরে গেলে সেই একই বিপদ। আর জঙ্গলে তবু একটা মানুষ, জঙ্গলে আমরা 5 জন যাচ্ছি, ধরো তোমরা 2 জন আছে, 3 জন আছে, আমি আছি 4 জন আছে, আরেকজন নিয়ে যাচ্ছি 5 জন, তোমার উপরে বাঘ পড়েছে, তোমাকে কাড়ি নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো, হয়তো 2 জন দৌড় মারবে আর 3 জন কিন্তু চেষ্টা করবে তোমার রাস্তা ফিরিয়ে নেওয়ার জন্য, বাঁচার দরকার নেই, রাস্তা ফিরিয়ে নেওয়ার, কিন্তু ওইখানে তো ফিরতেন না কেউ। অসংখ্য ধন্যবাদ এরকম ঘটনা আমার ফ্যামিলি মেম্বারদের শোনানোর জন্য। যাই হোক, অনেক অনেক কথা বললেন উনি। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয়, তবে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।